মিনি বাসটা শীতলের কাছে আসতেই রাজ শীতলকে রাস্তার মাঝখান থেকে রাস্তার এক পাশে নিয়ে যায়। শীতল রাজের চোখের দিকে অসহায়ের মতো তাকিয়ে জ্ঞান হারায়। রাজ শীতলকে নিজের কোলে তুলে নেয়। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে রাজের। রোদ হঠাৎ রাজকে বলে শীতলকে বেঞ্চে শুয়ে দিতে। রাজ বাধ্য হয়ে শীতলকে কোল থেকে নামিয়ে দেয়। রোদ আর সজল শীতলের মাথায় হাত রেখে বারবার ডাকছে। সজল যখন বারবার ডাকছিল শীতলকে টাচ করে, তখন রাজের খুব মন খারাপ হয়, সেই সাথে রাগও হয়। রাজ নিজের হাত মুঠি করে রাগ কন্ট্রোল করলো নিজের। সবাই প্রায় শীতলকে দেখছে। একসময় শীতলকে দেখার জন্য রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে লোকজন। সবাই শীতলের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। সবাই শীতলকে দেখছে, বাট রাজ তাকে দেখতে পাচ্ছে না। রাজ একটা পানির বোতল এনে দূর থেকে রোদকে বলল শীতলের চোখে মুখে পানি দিতে, তারপর ডক্টরের কাছে নিয়ে যেতে। রোদ পানির বোতলটা নিয়ে দূরে ফেলে দিল। রাজ শুধু নিজের রাগ কন্ট্রোল করছে। ইচ্ছে করছে রোদকে দুটুকরো বানাতে, কিন্তু শীতলের জন্য করছে না। শীতলকে একবার কষ্ট দিয়ে আজকে এই অবস্থায় রাজ। এরপর নতুন করে কোনো ঝামেলা বাঁধালে শীতলকে চিরতরে হারাবে রাজ। ডক্টরের চেম্বারের বাইরে বসে আছে সজল আর রোদ। শীতলকে ভেতরে ডক্টর দেখছে। শীতলের জ্ঞান এখনো ফেরেনি। ডক্টর রাজকে বলল, আপনার ওয়াইফের লো প্রেশার, তার উপর মানসিক চাপে আছে। এভাবে চললে তো উনি মিনিটে মিনিটে জ্ঞান হারাবেন। পারিবারিক যা সমস্যা আছে তা মিটিয়ে নিন। রাজ শীতলের মাথায় হাত বুলিয়ে বলল, জি হ্যাঁ, খুব তাড়াতাড়ি মিটিয়ে নেব। ডক্টর একটা ইঞ্জেকশন পুশ করতে যাবে শীতলকে, তখনই রাজ বলল, খুব সাবধান, ওর সুচে ভয় আছে, ওর জন্য কষ্ট না হয়। ডক্টর আর রাজ চলে এলো বাইরে। রাজের পরনে অ্যাপ্রন ছিল আর মুখে মাস্ক ছিল, তাই কেউ চিনতে পারেনি তাকে। রাজ জানালার পাশে দাঁড়িয়ে আছে, শীতলকে দেখছে। শীতল স্লিপিং পিল খেয়ে ঘুমাচ্ছে। রাজের এখন একটাই কাজ, মূল সমস্যা বের করা। কি হয়েছে শীতলের আর সে কেন এমন করছে তা বের করতে হবে রাজের। রাজের ময়মনসিংহের একটা বিজনেস ব্রাঞ্চ আছে। রাজ অফিসে গেল। সেখানে গিয়েই পড়লো আরেক ঝামেলায়। রাজের এক্সপোর্টের মধ্যে কি যেন ঝামেলা হয়েছে, পুরো 10 কোটি লস হয়েছে। রাজ খতিয়ে দেখলো এগুলো শীতলের বাবার কাণ্ড। রাজ বাঁকা হাসি দিয়ে বলল, শ্বশুর মশাই তো দেখছি ধনে মারতে চায় আমাকে। শালা মারছে পানে, বউ মারছে মনে, পুরো পরিবার আমাকে ধনে পানে মানে মারতে চায়। বাহ, বেশ ভালো, এত কিছু করছে আমার জন্য এরা। আমার একটা ভুলের জন্য এত বড় শাস্তি দিচ্ছে উপরওয়ালা। ছোট থেকে আমি কোনো জিনিস সহজে পাইনি, হাতে করে নিতে হয়েছে আমাকে। শীতলের বেলাও তা বাদ যাবে কেন? শীতলকে সহজভাবে পাওয়া যাবে না। রাজ চেয়ারে বসে টেবিলের ওপর পা রেখে চোখ বন্ধ করে রিল্যাক্স করছে। কিভাবে সে শ্বশুর আর শালককে উচিত শিক্ষা দেয়া যায়। রাজ হঠাৎ ফোন বের করলো আর ফুলিকে কল দিল। ফুলি জানালো শীতল সবার সাথে বসে খাচ্ছে। রাজ কিছুটা শান্তি পেল। ফোন রাখতেই ফোনের স্ক্রিনে শীতলের ছবিটা ভেসে উঠল। হলুদ শাড়িতে কি সুন্দর খোলা চুলে মুক্তোর মতো জল জল করছে, হাসছে। রাজ শীতলের ছবিটাতে চুমু দিয়ে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল। আহ, কি শান্তি! শীতলের নামেও তো শান্তি আছে। 2 দিন হয়ে গেল রাজ শীতলকে দেখতে পেল না। শীতলকে দেখলে রাজের কষ্ট হবে এটা ভেবে শীতল রাজের সামনে আর আসে না। রুম থেকে বের হয় না, জানালাও খোলে না। ফুলি হঠাৎ শীতলের কানে ফোন ধরলো। শীতল যেই ফোন সরাতে চাইলো তখনই রাজের কণ্ঠ ভেসে আসলো, প্লিজ বউ, ফোন দেখো না প্লিজ। আমার একটা কথা শোনো, আমি কিছু খেতে পারছি না। তোমার হাতে রান্না করা খাবার তোমার হাতে খেতে মন চাচ্ছে আমার। তুমি রান্না করে লোকে ছাদে নিয়ে এসো প্লিজ, আমার খুব খিদে লেগেছে। শীতলের প্রাণ যেন ধক করে উঠলো। এখনো রাজ না খেয়ে আছে। শীতলও কিছুই খেতে পারে না, শুধু খাবার ভান করে, লুকিয়ে খাবার ফেলে দেয়। দেখুন, আমি পারবো না, আপনি হোটেল থেকে আনিয়ে খেয়ে নিন। এতদিন তো রেস্টুরেন্টে আনা খাবার খেয়েছি অল্প স্বল্প। তুমি তো জানো আমি বাইরের খাবার খেতে পারি না, আমার পেটে সমস্যা হয়, আমার গ্যাস বেড়েছে। শীতল প্লিজ কিছু করো, আমি না খেয়ে মরে যাচ্ছি তো। শীতল চুপচাপ চোখের পানি ফেলছে। রাজ বলল, আমি ওয়েট করছি। ফুলি ম্যাডামের সাহায্যে তুমি রান্না করো, তারপর নিয়ে এসো আমার কাছে, দুজনে একসাথে খাবো। তুমি যতক্ষণ খাবার না নিয়ে আসবে ততক্ষণ আমি এক ফোঁটা পানিও খাবো না। শীতল কিছু বলার আগেই রাজ ফোন কেটে দিল। শীতলের রাজের জন্য কষ্ট লাগলো, করার কিছুই নেই। সে কিভাবে রান্না করবে, তাও আবার রাজের জন্য।
শীতল বিকালে বসে আছে না খেয়ে, বারবার লুকিয়ে রাজকে দেখার চেষ্টা করছে সে। ফুলি কয়েকবার বলেছে রাজ ছাদে শুকনো মুখে দাঁড়িয়ে আছে। শীতলের কিছু করার নেই। শীতল লুকিয়ে জানালার পর্দা সরালো, অমনি রাজকে দেখতে পেল। রাজ সবে শাওয়ার করে শুধু টাওয়াল পরে বের হয়ে এসেছে জানালার পাশে। শীতলকে দেখে রাজ টেডি হাসি দিয়ে একটা ফ্ল্যাং চুমু দিল। শীতল লজ্জা পেয়ে ওখান থেকে সরে গেল। রাজ হালকা জোরে বলল, 1 ঘন্টার মধ্যে খাবার না আসলে আমি সরাসরি শ্বশুর বাড়ি চলে আসবো খেতে। রান্নার মহিলা রান্না করছিল। শীতল তাদের জোর করে রান্নাঘর থেকে বের করে দিল। শীতল নিজের হাতে রান্না করছে। ফুলি মাঝে মাঝে সময় বাঁচানোর জন্য এটা ওটা এগিয়ে দিচ্ছে। রোদ আর তার বাবা মা ভেবেছে শীতল স্বাভাবিক হচ্ছে, তাই রান্না করছে। তারা ভাবছে রাজকে হয়তো ভুলে যাচ্ছে শীতল। কিচেন থেকে এলাচের গন্ধ পেল রাজ। শীতল কলিজা ভুনা করছে, কাঁচা মরিচ দিয়েছে বেশ। রাজ ঝাল ঝাল কলিজা ভুনা খেতে পছন্দ করে। সেই সঙ্গে রাজের ফেভারিট ডালের বড়া বানালো শীতল। তারপর পেঁয়াজ কেটে ভিনেগার দিয়ে পেঁয়াজের সালাদ বানালো শীতল। রাজের এই খাবারগুলো ফেভারিট। শীতল তাড়াতাড়ি করে এই কয়েকটা পদ তৈরি করলো রাজের জন্য। রান্নার সুবাসে সারা বাড়ি মোমো করছে। সন্ধ্যার পর শীতল লুকিয়ে ছাদে এলো। ফুলি সিঁড়িতে বসে পাহারায় কাজে আছে। শীতল ছাদে যেতেই রাজ এগিয়ে এলো। রাজ ছাদের পাশে একটা মোম জ্বালালো। শীতল রাজের দিকে না তাকিয়ে খাবার সার্ভ করছে। রাজ মুচকি মুচকি হাসছে। রাজ খাবার দেখে খুশি হলো। রাজের পিড়াপিড়িতে শীতল রাজকে খাইয়ে দিচ্ছে। রাজ এমনভাবে খাচ্ছে যেন অনেক দিন যাবৎ না খেয়ে আছে সে। রাজ চেটেপুটে শীতলের হাতেও খেয়ে ফেলেছে। রাজ খাওয়ার সময় শীতলকে নিজের হাতে খাইয়ে দিল জোর করে। শীতলও বেশ খেলো। রাজ বলল, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করবে। তোমার চেহারা কি হচ্ছে দেখেছো? খবরদার আজকের পর থেকে খাবার ফেলবে না লুকিয়ে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। শীতল রাজের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। রাজ জানালো কিভাবে সে যে এই কাণ্ড করে। রাজ দুটো আঙুল দিয়ে ইশারা দিয়ে বলল, ওয়াচিং ইউ ডার্লিং ওয়াইফ। আমার নজর তোমার উপর থাকে সব সময়। খাওয়ার পর্ব শেষ হতে শীতল চলে যেতে নিলে রাজ বলল, আরো কিছু খেতে মন চাচ্ছে ডার্লিং। সব খাবার তো খাইয়ে দিলাম, আর কি বাকি আছে? রাজ ঠোঁটে হাত দিয়ে বলল, মিষ্টি খেতে ইচ্ছে করছে আমার। কখনোই না, চললাম আমি। শীতল পা বাড়াতেই রাজ শীতলকে কোলে তুলে নিল। তারপর রাজ শীতলের গালে গাল ঘষলো। শীতলের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। রাজ শীতলের ঠোঁটের কাছে যেতেই ফুলি চলে এলো। সে জানালো শীতলকে সবাই খুঁজছে। রাজ রেগে বলল, তুমি আর আসার সময় পেলে না, একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম। শীতল কোল থেকে নেমে রাজকে বলল তাকে যেতে দিতে না, তা না হলে অনেক ঝামেলা হবে। একদিন রাতে রাজ ড্রাইভ করছে, হঠাৎ একটা মেয়ে এসে তার গাড়ির সামনে পড়লো। মেয়েটা বলল তাকে আজকে রাতটুকু আশ্রয় দিতে, কারণ কিছু গুন্ডা তার পেছনে পড়েছে। রাজ প্রথমে না করলেও পরে রাজি হলো। অসহায় একটা মেয়েকে একা ফেলে যাওয়ার কোনো মানে হয় না। রাজ মেয়েটাকে নিয়ে বাসায় গেল। রাজ মেয়েটাকে একটা রুম দেখিয়ে দিল। বাসার পুরোটা অন্ধকার ছিল। রাজ হাতের হাতা ফোল্ড করে জানালার কাছে গেল শীতলকে দেখতে, বাট জানালা পর্দা দেওয়া ছিল। এটা শীতলের কাজ। রাজের ইচ্ছে করছে শীতলকে গিয়ে কতক্ষণ কামড়াতে, যাতে করে ওর শিক্ষা হয়। রাজ লাইট অন করতে মেয়েটাকে দেখতে পেল। মেয়েটা শীতলের একটা শাড়ি পরে আছে। রাজের বেজায় রাগ উঠলো। সে পাশে থাকা পানি খেলো। পানিটা খেতে রাজের মাথা ঘুরছে। সে সামনে শীতলকে দেখতে পেল। শীতল রাজকে ধাক্কা দিয়ে বেটে ফেলে দিল। তারপর রাজের শার্ট খুলে ফেললো। রাজের জ্ঞান নেই। সকালে রোদ শীতলকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য শীতলের চোখে কাপড় দিয়ে বেঁধে ফেললো। শীতল বলল, ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছ প্লিজ বলো। একটা জিনিস দেখাতে, দেখলে তুই সত্যিটা বুঝতে পারবি। শীতলকে রোদ একটা রুমে নিয়ে গেল। শীতলের চোখের কাপড় খুলে দিয়ে রোদ বলল, এই হলো তোর উপহার ভাইয়ের তরফ থেকে, একটা সত্যি উপহার, দেখে নে বোন ভালো করে। শীতল বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ভোরের আলো সবে ফুটেছে। রাজের বুক ভার লাগছে। রাজের মাথা ব্যথা করছে। রাজ চোখ মেলে তাকিয়ে একটা মেয়েকে নিজের বুকের ওপর দেখলো। রাজ বড় ধাক্কা খেলো। রাজ সামনে তাকিয়ে শীতলকে দেখতে পেল। শীতল বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শীতলকে বেশ দুর্বল দেখাচ্ছে, মনে হয় এখনই ফ্লোরে পড়ে যাবে।
রাজ রোদকেও দেখতে পেল, কেমন করে যেন তাচ্ছিল্যের হাসি হাসছে সে। রাজের পুরো বিষয়টা বুঝতে 1 সেকেন্ড সময় লাগলো। রাজ মেয়েটাকে ওপর থেকে সরিয়ে দিয়ে বেড থেকে এক লাফে নিচে নামলো। রাজ নিজের দিকে তাকিয়ে দেখলো শুধু একটা প্যান্ট পরা আছে, গা পুরো খালি, গায়ে প্রচুর লিপস্টিকের দাগ। রাজ শীতলকে কিছু বলবে তার আগে শীতল রাজের সামনে গেল। শীতল শুধু একটা কথাই ভাবছে, রাজ যত সাধু হোক সে একটা মেয়ের সম্মানহানি করেছিল, আর এখন যা করছে তা তার কাছে আশা করা যেতে পারে। এটা কোনো অবিশ্বাস্য ঘটনা নয়। শীতলের কথা হচ্ছে, এতদিন তাহলে রাজ তার সাথে অভিনয় করেছিল, এখনো রাজ প্রতিশোধের কথা ভোলেনি। শীতলের বুক ফেটে কান্না আসছে। শীতল রাজের সামনে গিয়ে রাজকে কষে 2 থাপ্পড় মারলো। রাজ গালে হাত দিয়ে বলল, যত খুশি মারো, বাট আমাকে অবিশ্বাস করো না। তুমি তো আমাকে চেনো, তুমি ছাড়া আমি কোনো দিনও কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখিনি। শীতল হাত দিয়ে রাজের কথা থামালো। শীতল রাজের গলা ধরে বলল, আপনি বলতে ঘৃণা লাগছে আমার তোকে। ঠিক বলেছিস তুই, তোকে আমার থেকে ভালো কেউ চেনে না। গত 1 বছর তুই শুধু আমাকে প্রস্টিটিউটের মতো ব্যবহার করেছিস। আমার চেয়ে সুন্দরী কখনো দেখিসনি লাইফে, তাই তো অন্য মেয়ের দিকে তাকানোর রুচি তোর ছিল না। আজকে তুই প্রমাণ করলি তুই আসলে একটা অমানুষ ধর্ষক জানোয়ার। তোর মতো একটা ধর্ষককে জাস্ট ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না। রাজের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নিজের কান আর চোখকে বিশ্বাস করতে পারছে না। রাজের মনে হলো সে স্বপ্ন দেখছে। স্বপ্ন যে এত ভয়ঙ্কর হয় সেটা রাজের জানা ছিল না। শীতল, আমাকে একটা চিমটি কাটাতো, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। রোদ এসে রাজকে একটা ধাক্কা মেরে ফেলে দিল। রাজের কপাল কেটে গিয়েছে। রাজ কপালে হাত দিয়ে বুঝতে পারলো এটা স্বপ্ন নয়। রাজের কপাল পেটে রক্ত পড়ছে, সেদিকে তার খেয়াল নেই। শীতলের রাজের দিকে খেয়াল নেই। গাদো গাদো চোখ করে সে বেদের মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার শাড়ি ঠিক নেই, মেয়েটার গায়ে তার নিজের পরনের একটা শাড়ি। শীতলের প্রচণ্ড রাগ উঠল। মেয়েটার গায়ে কিছু নখের আঁচড়ের দাগ কাটছিল। শীতল নিজে নিজে বুঝে নিল এগুলো রাজের দেয়া আঁচড়। যেভাবে শীতলের গায়ে এমন অসংখ্য দাগ বানিয়ে দিয়েছিল রাজ ফ্লোর থেকে উঠে শীতলের কাছে যাবে, তখনই মেয়েটা বেড থেকে এক টানে রাজের হাত ধরে নিজের উপর ফেলে দিল। শীতলের মাথায় রক্ত উঠে গেল এই সিচুয়েশনে রাজের সাথে অন্য মেয়েকে দেখে। শীতলের রাগ সামলাতে পারল না। সে সোজা বেডে গিয়ে মেয়েটাকে রাজের কাছ থেকে সরিয়ে ইচ্ছে মতো আঘাত শুরু করলো। শীতলের হুঁশ নেই, সে নিজের সমস্ত শক্তি দিয়ে মেয়েটাকে আঘাত করছে। শীতল নখ দিয়ে হাত দিয়ে মেয়েটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে রাগে। আকস্মিক এমন হওয়াতে রাজ চমকে যায়। রাজ শীতলকে বাধা দিতে গেলে শীতল তাকেও আঘাত করলো বেশ। মেয়েটা বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। কয়েক মিনিটে শীতল মেয়েটার অবস্থা বাজে করে ফেলে। মেয়েটার শরীর থেকে ব্লিডিং বের হচ্ছে। শীতল জোরে জোরে কান্না করছে আর আঘাত করছে। রাজ শীতলকে আটকাতে পারছে না। শীতল পুরো পাগল হয়ে গেছে। রোদ মেয়েটার অবস্থা দেখে ভয় পেয়ে গেল। রোদ মেয়েটাকে ভাড়া করে এনেছিল, বেশি কিছু হলে শীতলের ক্ষতি হতে পারে। রোদ লেট না করে মেয়েটাকে শীতলের কাছ থেকে নিয়ে গেল। রাজ শীতলকে চাপটে ধরেছিল। রোদ মেয়েটাকে সোজা ময়মনসিংহের ক্লিনিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। রাজ শীতলকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছে। শীতল শান্ত হলো না, উল্টো বিশ্বাসঘাতক বলে চিৎকার করতে শুরু করলো। শীতল পুরো পাগলের মতো আচরণ করতে থাকলো। রাজ বারবার বলছে, ঠান্ডা মাথায় আমার কথা শোনো প্লিজ, আমি কিছু করিনি, তোমার বিশ্বাস আমি ভাঙিনি, এই মেয়ের সাথে আমি সজ্ঞানে কিছু করিনি, ওকে আমি চিনি না, সব তোমার ভাইয়ের প্ল্যান। শীতল চিৎকার দিয়ে বিশ্বাসঘাতক বলে বলে রাজকে আঘাত করতে লাগলো। নখ দিয়ে খামচিয়ে রাজের মুখ লাল করেছে শীতল। রাজের বুকে ইচ্ছে মতো কামড়াচ্ছে শীতল। রাজকে আঘাত করতে করতে ক্ষত বিক্ষত করেছে শীতল। ব্লিডিং বের হতে শুরু করেছে রাজের শরীর থেকে। রাজ আটকালো না। রাজকে আঘাত করে যদি শীতলের মনে শান্তি আসে তাহলে আসুক। রাজ শীতলকে এরকম আরো আঘাত করেছিল এক সময় না বুঝে। শীতলের সম্মানটুকু নষ্ট করেছিল সে। সজ্ঞানে হোক আর জ্ঞানে হোক শীতলের সবচেয়ে বড় অপরাধী সে। রাজের চোখ থেকে শুধু অনুতাপের পানি পড়ছে। রাজ ভাবছে শীতল শান্ত হলে পুরো ঘটনা বুঝিয়ে বলবে, তাহলে শীতলের ভুল ভাঙবে। রাজকে আঘাত করতে করতে শীতল ক্লান্ত হয়ে গেল, তবুও শীতল থামছে না। যত
যত চাপা কষ্ট ছিল সেসব আজকে ফিরিয়ে দিচ্ছে শীতল রাজকে। শীতল এক সময় রাজের ওপর থেকে উঠে গিয়ে রাজকে অবাক করে দিয়ে পাশে থাকা ফুলদানি দিয়ে নিজের মাথায় মারলো। রাজ এমনটা হবে কল্পনাও করেনি। শীতল রাজকে আঘাত করছিল, হঠাৎ যে নিজের উপর আঘাত করে বসবে শীতল সেটা রাজ ভাবেনি। রাজ দৌড়ে বেড থেকে গিয়ে শীতলকে ধরলো নিচে পড়ে যাওয়ার আগে। রাজ শীতলকে বেডে শোয়ালো। রাজের হাতে শীতলের রক্ত। রাজের কথা বলা বন্ধ হয়ে গেল। তার দুনিয়া যেন স্তব্ধ হয়ে গেল। শীতলের কপাল থেকে রক্ত বের হচ্ছে। শীতলের জ্ঞান নেই। রাজ শীতলের নাম ধরে কাঁপা কাঁপা গলায় বলল, শীতল, এই শীতল, কথা বলো, কি হয়েছে তোমার? তুমি আমাকে যত খুশি আঘাত করো, তবু কথা বলো, উঠে দাঁড়াও প্লিজ। বিশ্বাস করো, আমার জীবনে শুধু তুমি ছাড়া কারো অস্তিত্ব নেই আমার জীবনে। তুমি তো আমার পৃথিবী, তুমি তো একমাত্র। তোমার রাজকে বোঝো, আমাকে যত খুশি শাস্তি দাও, তবুও চোখ খুলো তোমার। রোদ হঠাৎ এসে শীতলের এই পরিস্থিতি দেখতে পায়। রোদ ভাবেনি শীতল এমন কাণ্ড ঘটাবে। রোদ শীতলকে স্পর্শ করে নিয়ে যেতে চাইলে রাজ রোদের হাত ধরে ফেলে। রাজের চোখ থেকে আগুন বের হচ্ছে। রোদ বেশ ভয় পেয়ে গেল। রাজ চিৎকার করে বলে, একমাত্র আমার শীতলের দিকে চেয়ে তোকে কিছু বলিনি এতদিন। আজ তুই আমার শীতলের এই অবস্থার জন্য তাই। খোদার কসম, আমার শীতলের কিছু হলে তোকে জ্যান্ত কবর দেব। রাজ রোদকে গায়ের জোরে একটা লাথি দেয়। রোদ দূরে ছিটকে পড়ে। রাজ শীতলকে কোলে তুলে সোজা ক্লিনিকে যায়। শীতলের মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। রক্তক্ষরণ হওয়াতে রাজকে রক্ত দিতে হলো শীতলকে। শীতল বিপদমুক্ত খবর শুনে রাজ আল্লাহর নিকট শুকরিয়া জানালো। রাজ হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ল। সেন্স ফিরতে রাজ নিজেকে ঢাকার বাড়িতে রুমে আবিষ্কার করলো। সামনে চাচা, খালা আর কাজলকে দেখতে পেল। সবাই রাজের অবস্থা দেখে কাঁদছে। সবচেয়ে বেশি কাঁদছে কাজল। কাজল বলল, দাদা ভাই, বৌরানীকে ভুলে যাও। রাজ কাজলের দিকে তাকিয়ে ওর কথা শুনে শীতলের কথা মনে পড়ল। রাজ চিৎকার দিয়ে শীতলের নাম বলল। রাজের কাছে শীতলকে ছাড়া জীবিত থাকা অসম্ভব। কখনোই শীতলকে ছাড়া রাজ থেকে কল্পনা করতে পারে না। শীতলের গায়ের সুবাস সবসময় রাজকে শীতলের কথা মনে করিয়ে দেয়। রাজ সবসময় শীতলকে অনুভব করে। রাজ বেড থেকে উঠে একটা শার্ট পরে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হলো। রাজের এখন ময়মনসিংহে যাওয়ার দরকার। শীতল কেমন আছে সেটা জানার জন্য রাজের প্রাণ চলে যাচ্ছে। সবাই আটকানোর চেষ্টা করলেও রাজকে আটকাতে পারেনি। রাজ সবাইকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। রাজকে বাধা দিলে রাজ সবাইকে খুন করতেও ভাববে না দুইবার। রাজ নিজে নিজে ড্রাইভ করছে দুর্বল শরীর নিয়ে। রাজের দুর্বলতা তার কাছে তেমন দুর্বলতা মনে হচ্ছে না। রাতের মধ্যে রাজ ময়মনসিংহে পৌঁছালো। পুরো ক্লিনিক সে ওলটপালট করে খুঁজলো শীতলকে। ক্লিনিকে শীতলকে পাওয়া গেল না। রাজ জানতে পারলো শীতলকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। রাজ পাগলের মতো গেল শীতলের বাড়িতে। রাজ শীতলের কাছে যাওয়া দূরের কথা, বাড়িতেই ঢুকতে দেওয়া হলো না তাকে। রাজ শীতলের বাবাকে জোর করে বলেছে শীতলকে একবার শুধু দেখতে চায় সে। শীতলকে কয়েকটা কথা বলতে চায় সে। রাজ শীতলের নাম ধরে ডাকতে শীতল ওপর থেকে দাঁড়িয়ে বলল, আপনার মতো ধর্ষক জানোয়ারের মুখ দেখতে চাই না আমি। আমাকে পাওয়ার আশা ছেড়ে দিন। আপনি ডিভোর্স পেপার সাইন দিয়ে মুক্তি দিন আমায়। আমি সজলকে বিয়ে করব। এটা হবে আপনার সবচেয়ে বড় শাস্তি। রাজ প্রথমে খুশি হলো শীতল ঠিক আছে বলে, কিন্তু রাজের বুক ফেটে যাচ্ছে শীতলের কথা শুনে। রাজের সামনে শীতল বলছে অন্য কাউকে বিয়ে করবে। এর থেকে রাজের মৃত্যু ভালো ছিল। রাজ চিৎকার দিয়ে বলল, আমি বেঁচে থাকতে কখনই হতে দেব না। পুরো শহরে আগুন লাগিয়ে দেব। রাতে রাজ ঘুমাতে পারল না। সে রাতে পুরো বাড়িটা উল্টোপাল্টা করে ফেলেছে ভেঙে চুরে। যেখানে তার ভালোবাসা নেই সেখানে কিছু থাকারও কোনো মানে নেই। রাজ জিনিসপত্র সব ভেঙে চুরে ফ্লোরে শুয়ে পড়লো কয়েকটা স্লিপিং পিল খেয়ে। জেগে থাকলে শীতলের কথা খুব মনে পড়বে তার। রাজ শীতল ছাড়া কোনো কিছুই দেখতে পাচ্ছে না জীবনে। রাজ যেন মৃত মানুষের মতো হয়ে যাচ্ছে। রাজ বেশ জোরে জোরে শীতলের নাম ধরে চিৎকার করলো কিছুক্ষণ। আজকে যদি
রাজ রেগে গিয়ে শীতলের সাথে জঘন্য কাজ না করতো তাহলে এমন হতো না। রাজ ইচ্ছে করলে শীতলকে ছিনিয়ে নিতে পারে, বাট তা শীতলের জন্য করছে না। শীতল নিজে থেকে রাজের কাছে ফিরে আসুক, এটাই এতদিন চেয়েছিল রাজ। রাজের কানে শীতলের বলা কথাগুলো বাজছে অমানুষ, জানোয়ার, ধর্ষক। তার চেয়ে বড় কথা শীতল অন্য কারোর হবে, এটা তো রাজ ভাবতেই পারছে না। শীতলেরও ঘুম আসছে না। রোদ স্লিপিং পিল খাইয়ে শীতলকে বেডে শুয়ে দিল। শীতলের চোখে ভাসছে রাজের বুকে অন্য আর একটা মেয়ে। কিভাবে পারলো রাজ এমন করতে? শীতলও কাঁদছে। কাঁদতে কাঁদতে শীতল ঘুমিয়ে পড়ে। 2 দিন হয়ে গেল। রাজ শীতলকে একবার এক নজরের জন্য দেখতে পারল না। রাজের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। রোদ পুরো বাড়ি পুলিশ গার্ড দিয়ে রেখেছে। রাজ যেন কিছুতেই কিছু করতে না পারে। রাজ বারবার বাড়ির সামনে, পেছনে, ছাদে, জানালার পাশে, আশেপাশে শীতলকে এক নজর দেখার জন্য আসছে, কিন্তু তার দুর্ভাগ্য শীতলকে এক পলকে দেখতে পারে না রাজ। কয়েকদিন ধরে রাজ প্রচুর ড্রিঙ্ক করে শীতলকে ভুলে থাকার জন্য। এতে কষ্ট কিছু কম হয়। রাজ শীতলদের বাড়ির আশেপাশে সবসময় ড্রিঙ্কের বোতল নিয়ে ঘোরে। রাজের কল্পনাতে শীতলের ফেস ভেসে ওঠে হাসি মাখা মুখ। শীতলের কাছে যাওয়ার জন্য রাজের মন ছটফট করতে থাকে। এদিকে শীতলকে সবসময় স্লিপিং পিল দিয়ে ঘুমিয়ে রাখা হয়। জেগে থাকলে রাজের বুকে মাঝে থাকা মেয়ের দৃশ্য মনে করে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে শীতল। জিনিসপত্র ভেঙে ঘুরিয়ে নিজের ক্ষতি করার চেষ্টা করে। লাভের মধ্যে সবার লাভ হলো রাজকে শীতল ঘৃণা করে। রোদ ভাবছে কয়েক মাস পর তাদের ডিভোর্স হয়ে যাবে। এখন যদি সজলের সাথে শীতলের রিং বদল করানো যায় তাহলে শীতল সজলের কথা ভাববে, রাজকে ভুলে যাবে। এর মধ্যে একদিন সজল শীতলের কাছে গেলে শীতল সজলকে রাজ ভেবে কতগুলো কামড় দেয়। শীতলের মানসিক অবস্থা বেশি ভালো না। ডক্টর জানিয়েছে শীতল অপ্রীতিকর দৃশ্য দেখার কারণে মানসিকভাবে আঘাত পেয়েছে। সজল রোদকে জানায় সে শীতলকে বিয়ে করবে না, আজকেই বিদেশ চলে যাবে সে। শীতলকে রাজের কাছে ফিরিয়ে দিতে বলেছে সজল। সজল অশ্রু চোখে শীতলের কাছ থেকে বিদায় নেয়। রোদ ভাবছে এই মুহূর্তে শীতলের সাথে কার বিয়ে দেওয়া যায়। শীতল হলো পৃথিবীর সেরা সুন্দরীদের মধ্যে একজন। যে কেউ শীতলকে পেয়ে নিজেকে ভাগ্যবান ভাববে, বাট শীতলের মানসিক অবস্থা ভালো না। এমন কাউকে খুঁজতে হবে যে শীতলের সব জেনে শুনে শীতলকে বিয়ে করবে, রাজের সাথে টক্কর দিতে পারবে। রাজ শীতলের বিয়ে সহজে হতে দেবে না। রাজের ক্ষমতা সম্পর্কে রোদ জানে। রোদ শীতলকে যারা পছন্দ করতো তাদের লিস্ট বানালো। যোগাযোগ করার পর কিছু কথাবার্তা এগোতেই সবাই না করে দিল। রোদ বুঝতে পারলো রাজের কাজসাজি সব। রাজকে প্রায় সব বিজনেসম্যানরা ভয় পায়, কারো বুকে পাটা নেই যে রাজের ওয়াইফকে বিয়ে করবে। হঠাৎ একদিন রোদের বাড়িতে একটা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান এলো। সে শীতলকে যে কোনো অবস্থাতে বিয়ে করতে চায়। রোদ চিন্তামুক্ত হলো। রাজের হাতে সবসময় ড্রিঙ্কের বোতল থাকে, সব জায়গায় এই বোতল নিয়ে গিয়ে সবার সামনে খায়। রোদের কোম্পানি পুরো 50 কোটি লস করেছে। রোদ জানতে পারলো এসব রাজের কারসাজি। রাজ অফিসে গিয়ে শুধু রোদের বিজনেসের খবর নেয় আর কিভাবে রোদকে শিক্ষা দেওয়া যায় সেটাই ভাবে। রাজের অবস্থা দেবদাসের মতো হয়ে যাচ্ছে। সেভ না করে ফেস চুল জঙ্গল বানিয়ে ফেলেছে সে। রাজ ফুলের সাহায্যে শীতলের রুমে ঢুকলো করিডোরের সাহায্যে। রাজ শীতলকে দেখে চমকে গেল। শীতলকে উল্টোপাল্টা মেডিসিন দিয়ে কি অবস্থা করেছে রোদ। শীতল বেঘরে ঘুমোচ্ছে। শীতলের চুলগুলো এলোমেলো ছিল। পরনে নাইট গাউন ছিল, এটা যে হাঁটু পর্যন্ত উঠে গিয়েছিল। শীতলকে দেখতে রাজের মোটেও ভালো লাগছে না এভাবে। রাজের চোখ দিয়ে পানি পড়ছে। রাজ হাতে থাকা বোতল থেকে খানিক চুমুক দিল। রাজ মেঝের পরে থাকা কাঁথা নিয়ে শীতলের গা ঢেকে দিল। রাজ শীতলের চুলগুলো কানে গুঁজে দিল। তারপর শীতলকে চাঁদের আলোতে দেখতে লাগলো। শীতল হঠাৎ রাজকে জড়িয়ে ধরলো 2 হাত দিয়ে। রাজও শীতলকে জড়িয়ে ধরলো। রাজ শীতলের ঠোঁটগুলোতে হালকা ছুঁয়ে দিল। শীতল রাজকে অবাক করে দিয়ে রাজের ঠোঁটের টিপ চুমু দিল। রাজও শীতলের সাথে তাল মেলালো। রাজ বেটে গিয়ে শীতলকে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খেলো। শীতল রাজকে ছাড়ছে না। শীতল রাজের ঠোঁটকে এমনভাবে আঁকড়ে ধরেছে যেটা কামড়ে পরিণত হয়েছে। রাজের ঠোঁটগুলো পুরো ছিঁড়ে ফেলেছে শীতল। তবুও রাজ বাধা দিল না। চুপচাপ শীতল যা করছে তাতেই সায় দিল। অনেকক্ষণ থেকে রাজ শীতলকে ছেড়ে চলে এলো। চলে আসার সময় শীতলের মাথায় আর কপালে হাত বোলালো। খুব শীঘ্রই সবকিছু ঠিক করে দেব।
যারা আমাদের মাঝে এত দ্রুত তৈরি করে কষ্ট দিচ্ছে তাদের সবাইকে শাস্তি দেব। রাজের ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। রাজ সেটা মিররে দেখে হাসলো। রাজ অনুভব করলো ড্রিঙ্কের মাঝে এতটা নেশা নেই যতটা শীতলের ঠোঁটে আছে। কয়েকদিন পর শীতল কিছুটা ঠিক হলো। তখন রোদ আসল চালটা চাললো। ওদের 50 কোটি লস করেছে রাজ। এটা রোদ সুদে আসলে ফিরিয়ে দেবে এখন। রাজ সন্ধ্যায় দেখে শীতলদের বাড়ি পুরোটা সাজানো হয়েছে। রাজ কিছু বুঝতে পারলো না কি হচ্ছে। ফুলিও কিছু বলতে পারলো না। রোদ ময়মনসিংহে বেশ অনেকজন বিজনেসম্যানদের ইনভিটেশন দিয়েছে। সবাইকে একটা চমক দেবে রোদ, তাই কার্ডে কিছু বলেনি। রাজ একটা ড্রিঙ্কের বোতল নিয়ে মেন গেটে যেতে সিকিউরিটি বলল ইনভিটেশন কার্ড দেখাতে। রাজ এমনভাবে তাকালো যে গার্ডটা ভয় পেয়ে গেল। রাজ ভেতরে ঢুকেই কয়েকজন পরিচিত বিজনেসম্যানদের সাথে কথা বলল টুকটাক। সবাই বেশ অবাক হলো রাজের মতো ডিসেন্ট পার্সনের এই হাল দেখে। রাজকে দেবদাসের মতো লাগছে। রাজ এসব কিছু তোয়াক্কা করলো না। কি হবে মান সম্মান দিয়ে যেখানে শীতল থাকবে না? পার্টিতে প্রায় সব মেয়েরাই রাজকে এই অবস্থায় দেখেও ক্রাশ খেলো। সবাই রাজের সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছে। রাজ শুধু একজনকেই খুঁজছে, ড্রিঙ্ক করছে আর নিজের ভালোবাসাকে খুঁজছে রাজ। হঠাৎ রাজ শীতলকে দেখতে পেল। একটা সাদা গাউন পরে ওপর থেকে রোদের হাত ধরে নামছে শীতল। ঠোঁটে সুগার লিপস্টিক, গলায় মুক্তোর মালা, চুলগুলো বাতাসে উড়ছে। রাজ ঠিক আগের মতো শীতলের গায়ের সুবাস পেল। রাজের চোখ সরছে না শীতলের ওপর থেকে। রাজ নিজেকে কন্ট্রোল করতে ড্রিঙ্কের পাশে গিয়ে ড্রিঙ্ক করছে আর চোখে শীতলকে দেখছে। শীতল শুধু নিচে তাকিয়ে আছে, কথা বলছে না কোনো। রোদ শীতলের হাত ধরে সবার সাথে বোনকে পরিচয় করিয়ে দিচ্ছে। মেয়েগুলো রাজকে বেশ বিরক্ত করছে। বারবার গা ঘেঁষে কথা বলছে আর সেলফি তুলছে মেয়েগুলো। রাজের সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ রাজ একজনকে দেখে চমকে গেল। এই তো সেই লোক যে শীতলের সাথে একটা পার্টিতে মিসবিহেভ করেছিল। রাজ শীতলের আড়ালে একে খুঁজেছিল, বাট জানতে পারে এই লোক ওয়াশিংটনে গেছে। রাজ এবার নিজের হাতা ফোল্ড করলো আর লোকের দিকে এগিয়ে যেতেই রোদ সামনে দাঁড়ালো। মিস্টার রাজ, বিনা ইনভিটেশনে এসেছেন আপনি। যাই হোক, আপনার জন্য একটা চমক আছে আজকে। আপনি ছাড়া পার্টিটা জমছিল না, এখন বেশ জমছে। ওই ওয়েটার, এই দেবদাসকে ভালো করে ড্রিঙ্ক দিও। রোদ চলে গেল। রাজ গিয়ে একটা চেয়ারে বসলো হাতা ফোল্ড করে। বসে বসে দেখছে নাটকগুলো রাজ। আজকে রাজ একটা বড় কিছু করবেই করবে, সেটা শীতলের ভালো লাগুক আর না লাগুক। হঠাৎ রোদ বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, পরিচিত হয়ে নিন দেশের গর্ব রাজন খানের সাথে। আজকে সবাইকে একটা চমক দেব। আমাদের দেশের গর্ব বিজনেসম্যান রাজন খানের সাথে আমরা একমাত্র বোন শীতলের সাথে বিয়ে ঘোষণা করছি। আজকে ওদের আনন্দ হবে এই পার্টিতে। সবাই হাততালি দিল। কয়েকজন ভয়ে হাততালি দিল না। যারা রাজকে চেনে তারা রাজের ভয়ে চুপচাপ হয়ে আছে। রাজ চমকে গিয়ে উঠে দাঁড়ালো। এমন কিছু রোধ করবে সেটা ভাবেনি রাজ। এই বাজে লোকের সাথে শীতলের বিয়ে রাজ থাকতে, সেটা হতে দেবে না। এই লোকের সাথে কেন, কোনো লোকের সাথেই হতে দেবে না শীতলের বিয়ে রাজ থাকতে। রাজের পায়ের মাটি সরে গেল। প্রচন্ড রাগ উঠলো মাথায়। মেয়েগুলো রাজকে বিরক্ত করছিল। হঠাৎ দুটো থাপ্পড় দিয়ে ফেলে রাজ একটা মেয়েকে। সবাই রাজের দিকে চমকে তাকালো। রোদও তাকালো, শীতল তাকালো না। রাজ চিৎকার দিয়ে বলল, এভরিবডি লিভ মি অ্যালোন। আমার থেকে সবাই দূরে থাকো, বিকজ আই এম ম্যারিড। আমি আমার ওয়াইফকে ভীষণ ভালোবাসি। রাজ আঙ্গুল দিয়ে শীতলকে দেখিয়ে বলল, ওই হচ্ছে আমার ভালোবাসাদার বিউটিফুল লেডি শীতল। পার্টির সবাই বড় ধাক্কা খেলো। সবাই রাজন আর ওদের দিকে তাকিয়ে আছে, ওরা কি বলে সেটার জন্য। রাজ আবার ড্রিঙ্ক করা শুরু করলো। রাজন আর শীতল পাশে বসে আছে। শীতলের আগের থেকে কিছুটা সুস্থ। শীতল চুপচাপ বসে আছে, কিছু বলছে না। কিছু তো বলো শীতল। শীতল চমকে তাকালো। আপনি আমার সম্পর্কে কি জানেন? যেটুকু জানা সেটুকু জানি। মানে তুমি একজন অবিশ্বাস্য ভয়ঙ্কর সুন্দরী বুদ্ধিমতী মেয়ে, যাকে নিয়ে গর্ব করা যায়। আপনি আমার অতীত সম্পর্কে কি জানেন? কতটুকু জানেন? আমি বর্তমান জানি। আমার মতে ইন্টারন্যাশনাল বিজনেসম্যানের সাথে তোমার মতো মেয়ে মানায়। ওই রাজের সাথে না। রাজ তো তোমার সাথে অন্যায় করেছে। যা হয়েছে তার নিজের ইচ্ছে তো হয়নি। তোমার কাজেই এত, তোমার দোষ নেই। রাজ তোমার যোগ্য না, ওকে তো জেলে দেওয়া উচিত ছিল। শীতল উঠে দাঁড়ালো। রাজকে নিজের সাথে তুলনা করে দেখেন তো। আপনিও পার্টিতে আমার সাথে মিসবিহেভ করেছিলেন। আপনাকে তাহলে কি করা উচিত ছিল? মানে কি বলতে চাও?
আপনাকে জুতো পেটা করা দরকার ছিল তখন, সমস্যা নেই, এখন করে দিই। রাজন শীতলের হাত ধরে ফেললো, কারণ শীতল তার জুতো নিয়ে রাজনকে আঘাত করতে আসছিল। আমাকে রাজ ভেবো না শীতল বাবু, আমি রাজ নয় যে তোমার সকল কিছু ক্ষমা করে দিব। পার্টিতে তখন যা করতে চেয়েছিলাম তা তো দুদিন পর করবই, এখন তো আমাকে আটকাতে পারবে না তুমি, তাই না? রাজন শয়তানের মতো হাসি দিল। শীতল রেগে থাপ্পড় বসালো। রাজন বেশ অবাক হয়েছে। থাপ্পড়ের আওয়াজ শুনে রোদ এলো। রোদ রাজনের গালে হাত দেওয়া দেখে বুঝতে পারলো কি হয়েছে। রোদ ফুলিকে বলল শীতলকে ভিতরে নিয়ে গিয়ে শুয়ে দিতে। শীতলের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। রোদ রাজনের কাছে ক্ষমা চাইলো। রাজনকে বলল শীতলের মানসিক অবস্থা ভালো না। রাজন রোদকে অভয় দিয়ে বলল কোনো ব্যাপার না, শীতল পাগল উন্মাদ হয়ে গেলেও তাকে বিয়ে করবে আর রাজকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। এটা নিয়ে রোদ যেন টেনশন না করে। রোদ মনে মনে অভয় পেল। রাজ সোফায় বসে টি টেবিলে পা দিয়ে চোখ বন্ধ করে ভাবছে এতদিন অনেক সহ্য করেছে সে, মানছে সে জঘন্য কাজ করেছে, বাট সেটার জন্য সে তো অনুতপ্ত। তার মানে এই নয় যে সে তার ভালোবাসা হারাবে। শীতলের মুখের দিকে তাকিয়ে তার পরিবারের অন্যায় অপমান সব সহ্য করেছে, কিন্তু আর না, রাজনকে এর উল্টো জবাব দিতে হবে। এতদিন রাজ তার অন্যায়ের জন্য প্রায়শ্চিত্ত করেছে, চুপ করে সব অন্যায় সহ্য করেছে। রাজের জীবনে কোনো কিছু পাওয়া সহজ ছিল না, তাই শীতলকেও সহজে পাওয়া যাবে না। এবার রাজ দেখাবে সে কি করতে পারে। ফুলি রাজকে ফোন করে সব জানালো কি কি বলেছে রাজন শীতলকে। রাজ ফোনটা কেটেই ফ্লোরে ছুঁড়ে মারলো। রাজ ভালো হয়েছে বলে পুরো পৃথিবী খারাপ হয়ে গেল। এক একজন নিজের রং দেখাতে শুরু করেছে। রোদ আর রাজন শীতলকে নিয়ে শপিং এ গেল। শীতলকে রোদ অনেক কষ্টে নিয়ে গেল শপিং এ। রাজও গেল পেছন পেছন। শীতল একটা চেয়ারে বসে আছে, তার কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে দূরে কোথাও পালিয়ে যেতে পারলে মনে কিছুটা শান্তি আসবে। শীতলকে অবাক করে দিয়ে রাজন একটা শাড়ি শীতলের গায়ে জড়িয়ে দিল। শীতলের ইচ্ছে করছে রাজনের গালে দুইটা থাপ্পড় দিতে। হঠাৎ শীতল রাজকে দেখতে পেল। শীতলের সেই দৃশ্যটা ভেসে উঠলো চোখের সামনে। শীতলের এমন রাগ উঠলো রাজনের ওপর। রাজ যদি অন্য কোনো মেয়েকে নিয়ে থাকতে পারে তাহলে কেন শীতল পিছিয়ে থাকবে? রাজকে কষ্ট দেওয়ার জন্য শীতল শাড়িটা নিল, ধন্যবাদও দিল। রাজন ভাবলো ঔষধ কাজে দিয়েছে। রোদ ভাবছে সে ঘটনার পর শীতল রাজকে ঘৃণা করে রাজনকে লাইক করতে শুরু করেছে। রাজ এই দৃশ্য দেখে রাগে ফায়ার হয়ে গেল। রাজ হাত মুঠো করলো শক্ত করে, ইচ্ছে করছে রাজনকে জ্যান্ত পুঁতে ফেলতে। কত বড় সাহস রাজের ওয়াইফ তার জীবনকে শাড়ি সিলেক্ট করে দেয়া। শীতল রাজকে তোয়াক্কা করলো না। রাজন আর রোদ বিপেল করতে গেল। শীতলের মাথা ব্যথা করছে, তাই সে কার পার্কিং এর দিকে গেল। সেখানে গিয়ে রাজকে দেখতে পেল শীতল। রাজ চোখ লাল করে দু হাত পকেটে দিয়ে শীতলের গাড়িতে হেলান দিয়ে আছে। শীতল না দেখার ভান করে কারের ডোর খুললো। খোলা মাত্রই রাজ শীতলকে কারের সামনে চেপে ধরলো। রাজ শীতলের চোখের দিকে তাকিয়ে থাকলো। শীতল এবার তোয়াক্কা করলো না। আমার হাত ছাড়ুন, না হলে আপনাকে এর মূল্য দিতে হবে। আমার প্রপার্টিকে আমি ধরবো না ছাড়বো তা তুমি বলার কে? আমি আপনার প্রপার্টি না, আপনার প্রপার্টি হলো ওই সব সস্তা বাজারের মেয়ে। আশা করি আমি ওই ধরনের মেয়ে না। শীতল চুপ করো, নইলে নইলে কি করবেন আপনি? ছাড়ুন আমাকে। ছাড়বো না। আমার কথা শোনো প্লিজ। ওই মেয়েকে চিনি না পর্যন্ত আমি তুমি ছাড়া কারো ওদিকে তাকাই না পর্যন্ত। আমি শুধু তোমাকে এই বুকে জায়গা দিয়েছি আর কাউকে না। এসব মিথ্যা কথা, ছাড়ুন আমাকে, যেতে দিন। দেব না যেতে। কি করবে? চিৎকার করবে? তাহলে করো প্লিজ। আমিও দেখি আমার হাত থেকে কে তোমাকে ছাড়ায়। আপনাকে আমি এখন শুধু ঘৃণা করি। আপনার টাচ আমার কাছে জ্বলন্ত আগুন মনে হয়। আমার থেকে দূরে থাকুন, নাহলে সত্যি সত্যি চিৎকার করব। কি বললে? আমার টাচ তোমার কাছে এভাবে বলতে পারলে? আমি ভালো হয়ে গিয়েছিলাম শীতল, বাট তোমরা কেউ আমাকে ভালো থাকতে দিলে না। ধৈর্যের পরীক্ষা নিও না শীতল, খুব খারাপ হবে কিন্তু। এখনো সময় আছে, আমার কাছে ফিরে এসো। শীতল জোরে বলল। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। কয়েক মাস পর এমনিতেই ডিভোর্স হয়ে যাবে। আপনি যা করেছেন তাতে আপনার সাথে থাকা অসম্ভব। আমি দরকার পড়লে ওই রাজনকেই বিয়ে করব। আমার সাথে যা করেছেন এটাই হবে আপনার শাস্তি। রাজের রাগে শরীর জ্বলে যাচ্ছে। রাজর নাম শুনলেই রাজের মাথায় আগুন জ্বলে। তাহলে আমাকে ভালো থাকতে দিলে না তুমি? আমার জঘন্য রূপ দেখতে চাও তুমি? আপনি ভালো না জঘন্য থাকবেন তা আপনার ব্যাপার। আমার হাত ছাড়ুন। শীতল একটা ধাক্কা মেরে রাজকে সরিয়ে দিল। রাজ প্রচন্ড ক্ষোভে শীতলের চুলির মুঠি ধরে ঠোঁটে ডিপ করে কিস করলো। আর একবার যদি আমাকে দূরে সরাতে চাও তাহলে এটার কথা মনে রাখবে।
শীতলও তার আসল রূপ দেখালো। রাজের গালে দুটো থাপ্পড় বসালো শীতল। পাশে থাকা লোকজনেরা সব ছুটে এলো আওয়াজ শুনে। রাজ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে গালে হাত দিয়ে। বেশ লোক জড়ো হয়েছে। সবাই মনে করলো রাজ শীতলকে টিজ করছে। এক লোক রাজের কলার ধরলো। রাজ লোকের দিকে তাকাতে এই লোক কলার ছেড়ে দিল। কয়েকটা গার্ড এসে সবাইকে রাজের পরিচয় দিল। সবাই ঘাবড়ে গিয়ে চলে গেল। রোদ আর রাজন কোথা থেকে এসে যেন হাততালি দিল। এই না হলে আমার বোন, সাবাস শীতল বোন আমার। রাজন রাজের দিকে তাকিয়ে কানে কানে ফিস ফিস করে বলল, আমার বিজনেসে ভাগ বসিয়েছো তুমি, এবার তোমার ওয়াইফের উপর ভাগ বসাবো আমি। রাজ রেগে কলার ধরে ফেললো রাজনের। রোদ কলার ছাড়তে পারলো না। শীতল এসে রাজের হাত থেকে রাজনকে ছাড়ালো। রোদ আর রাজন কারে বসলো। শীতল কারে বসার আগেই রাজকে বলল, সময় শেষ হলে ডিভোর্স হবে, তারপর রাজনকে আমি বিয়ে করব। আপনার দাওয়াত রইল মিস্টার রাজ। শীতল চলে গেল। রাজ নিজের হাত মুঠি করে একটা দেয়ালে ঘুষি দিল। রাজ চিৎকার করে বলল, কাজটা ঠিক করলে না তুমি। এতদিন আমার ভালো রূপ দেখেছো, এখন থেকে আসল রূপ দেখবে। আমি ভালো হতে চেয়েছিলাম, দিলে না তো। এবার জঘন্য কঠোর রাজকে দেখবে। তোমাকে আমার করতে যদি তোমার সাথে অন্যায় করতে হয় তাই করব, বিকজ ভালোবাসা আর যুদ্ধে সব কিছুই জায়েজ। তৈরি থাকো শীতল, আমার জঘন্য রূপ দেখার জন্য। শীতল দরজা বন্ধ করে কাঁদছে। রাজকে ভালোবাসতে পারছে না, সে আবার ঘৃণা করতেও পারছে না। শীতল দরকার পড়লে সারা জীবন একা থাকবে, তবুও রাজের কাছে হার মানবে না। শীতলের বারবার শুধু ওই দৃশ্য ভাসছে চোখে। সন্ধ্যার দিকে ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট করেছে রোদ, রাজন আর শীতলের জন্য। কারণ পার্টিতে শীতলের আকদ হয়নি আর রাজের ভয়ে রোদ ঘরোয়া আয়োজন করেছে। শীতল সুন্দর করে সেজেছে। পার্লারের মেয়েরা তাকে সাজিয়ে দিয়ে গেছে। লাল শাড়ি সোনালি পাড়ের পরেছে শীতল। হাতে লাল রেশমি চুটি, গলায় পাথরের হার, চোখে মোটা করে কাজল দেয়া, ঠোঁটে কড়া লিপস্টিক দিয়ে চুলগুলো শ্যাম্পু করে ছড়িয়ে দিয়ে সাজিয়েছে শীতলকে। শীতলের গায়ে একটা পারফিউম দেওয়া হলো। সুবাসটা জাস্ট মোহনীয়। রোদ শীতলকে দেখে মাথায় হাত দিয়ে দোয়া করলো। আজকে নিজের বোনকে দেখে নিজেই চোখ সরাতে পারছে না। রোদ শীতলকে ভীষণ ভালোবাসে। শীতলের ভালোর জন্য রোদ নানা কিছু করে শীতলের কাছে রাজকে জঘন্য প্রমাণ করেছে। সেই সাথে নিজের ভালোবাসার প্রতিশোধও নিয়েছে। রোদ সবাইকে নিয়ে চলে এলো রুম থেকে। শীতল একা একা রুমের বেডের মাঝখানে শুয়ে রইল চোখ বন্ধ করে। শীতল চোখ বন্ধ করে রাজকে দেখতে পেল। শীতল তাড়াতাড়ি চোখ খুলে ফেললো। চোখ খুলে সত্যি রাজকে দেখতে পেল। শীতল বেড থেকে উঠে তার আগেই রাজ অবস্থায় শীতলের দুহাত মুঠো করে ধরে ফেললো। তোমাকে নতুন বইয়ের মতো লাগছে বউ, ইচ্ছে করছে এক্ষুনি বাসর করি। শীতল কিছু বলবে তার আগেই রাজ একটা রুমাল দিয়ে শীতলের নাক ধরলো। দুঃখিত বউ, তোমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য। শীতল কয়েক সেকেন্ডের মধ্যে জ্ঞান হারালো। রাজ শীতলের নাক ঘষে কপালের ঠোঁটের পরশে দিল। কিছুক্ষণ পর বাসায় হইচই পড়ে গেল। শীতলকে পাওয়া যাচ্ছে না। রাতের নীল আকাশে নীল চাঁদনিতে প্রিয় মানুষের সাথে থাকার ফিলিংসটা জাস্ট অমায়িক হয়। রাজ ড্রাইভ করছে আর মিটমিট করে হাসছে শীতলের দিকে তাকিয়ে। এক হাত দিয়ে রাজ স্টায়ারিং ধরেছে, অন্য হাত দিয়ে শীতলকে শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে রেখেছে। কাজল এখন ময়মনসিংহে আছে, তার ভার্সিটি অফ, তাই সে নিজেদের পুরাতন বাড়িতে এসেছে বেড়াতে। রাজের বাবার সাথে কাজলের বাবার পার্টনারশিপের একটা বিজনেস শুরু করেছিল। এই বিষয়ে একটা কাজে কাজলের বাবা লন্ডনে আছেন। কাজল ঠিক করেছে চিঠির লোক হিমালয়ের সাথে দেখা করবে ময়মনসিংহে, কারণ হিমালয়ের বাড়ি ময়মনসিংহে। হিমালয় এখন ময়মনসিংহে আছেন। শীতলের এখনও জ্ঞান ফেরেনি। রাজ শীতলকে তার অন্য একটা বাংলো বাড়িতে নিয়ে গেল। ময়মনসিংহে রাজের বেশ কয়েকটা বাড়ি আছে। রাজ আজকে থেকে এখানেই শীতলকে নিয়ে থাকবে বলে ঠিক করেছে। শীতলকে দূরে রাখলে ঝামেলা বাড়বে বই কমবে না। শীতল রাজের কাজে কষ্ট পেলেও রাজের করার কিছুই নেই। রাজ শীতলকে কোলে করে নিয়ে গিয়ে সোজা বাড়িতে ঢুকে গেল। রাজ ছাড়া এ বাড়িতে আর কেউ নেই। রাজ ঠিক করেছে এখানে শীতলের সাথে একা বেশ কয়েকদিন হানিমুনের মতো কাটাবে। সে শীতল রাজি থাকুক আর না থাকুক, পৃথিবীতে বউ হলো নিজের প্রপার্টি, আর সবচেয়ে আপন হলো বউ, বাবা মা ভাই বোন ছেলে মেয়েদের পরে। রাজের তো কেউ নেই, তাই এখন থেকে শীতল হলো সব। এখানে থেকে রোদকে উচিত শিক্ষা দেবে রাজ, সেই সাথে ওই কুকুরের বাচ্চা রাজনকেও। রাজ শীতলকে নিয়ে বেডরুমে ঢুকে পড়লো। শীতলকে বেডে শুয়ে দিয়ে ফোন থেকে রোদকে একটা মেসেজ করলো রাজ। শালা বাবু, আপনার বোনকে নিয়ে হানিমুনে গেলাম, আপনার জন্য একটা মামা আর আপনার বাবা মার জন্য একটা নানা ভাই নিয়েই ফিরবো। বাই দ্য ওয়ে, আমার সাথে অন্য করে শাস্তির জন্য ওয়েট করুন,
গুনে গুনে সব সুদে আসলে ফেরত দেবো। রাজ মেসেজ দিয়েই ফোন অফ করে দিল। রাজ নিজের কোট শার্ট খুলে চেঞ্জ করে নিল। হালকা নর্মাল পোশাক পরেছে রাজ। রাজ শীতলের কাছে এসেই কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আজ কতদিন পর রাজ শীতলকে মন ভরে দেখবে। নিজের বিয়ে করা বউকে এতদিন শান্তিতে দেখতেও পারেনি রাজ। রাজের ভাবতেও রাগ লাগছে। রাজ নিজেকে শান্ত করে শীতলের খুব কাছে গেল। জানালার ধার থেকে পুরপুরে বাতাস আসছে। সে বাতাসে শীতলের শাড়ি উড়ছে। শীতলের নাভি দেখা যাচ্ছে। শীতলের পায়ের ওপর পর্যন্ত শাড়ি উড়ছে। রাজের নিজেকে নিয়ন্ত্রণ করতে খুব কষ্ট লাগছে। রাজ ভাবলো নিজের বিয়ে করা বউ শীতল। শীতলের অনুমতি কি আছে এতে? শীতল অনুমতি ছাড়া ঘুমের মধ্যে কি যে করতো রাজের সাথে, সেটা রাজই জানে। চাঁদের আলোতে শীতলের মুখটা অসম্ভব সুন্দর লাগছে। রাজ শীতলের খুব কাছ থেকে তার গায়ের পারফিউমের সুবাস নিল। রাজ শীতলের নাভিতে কতগুলো চুমু দিয়ে বলল, এখানেই আছে আমার ছোট্ট শীতল, অথবা রাজ। রাজ শীতলের পায়েও অনেকগুলো চুমু দিল, তারপর মুখেও দিল। রাজ শীতলকে হঠাৎ জড়িয়ে ধরল খুব শক্ত করে। রাজের ভয় করছে খুব শীতলকে হারানোর। রাজ খুব শক্ত করে শীতলকে জড়িয়ে ধরল। শীতল যখন জেগে যাবে তখন সহজে রাজকে কাছে আসতে দেবে না। রাজ তাই এখনই সুযোগে সদ্ব্যবহার করছে। রাজের চোখ থেকে পানি পড়ছে। রাজ শীতলের গলায় মুখ গুজে বলল, পৃথিবীতে একমাত্র নিজের আপন বলতে শীতল ছাড়া আর কেউ নেই তার। শীতল সেটা জেনেও এভাবে পর করে দিচ্ছে। তবে রাজ শীতলের গা ছুঁয়ে প্রতিজ্ঞা করলো এত সহজে সে হার মানবে না। শীতলকে সত্যিটা বুঝিয়ে শুনিয়ে ভুল ভাঙাবে ওর। ভোরের আলো ফুটেছে, সূর্যের আলো শীতলের মুখে পড়ছে। শীতল ঘুম জড়ানো চোখ মেলে নিজেকে আবিষ্কার করলো। এটা যে নিজের বাড়ি না সেটা শীতল বুঝতে পারলো। শীতল বেড থেকে আধশোয়া অবস্থায় উঠে বসলো। মাথাটা খুব ব্যথা করছে, হাত পা খুব ব্যথা করছে, শাড়িটাও ঠিক নেই। শীতল ভালো করে তাকাতেই সামনে একটা সোফায় রাজকে দেখতে পেল। রাজ টি টেবিলে পায়ের ওপর পা দিয়ে কোলে একটা ল্যাপটপ নিয়ে কাজ করছে। পরনে নর্মাল ট্রাউজার আর টি শার্ট। রাজ হঠাৎ ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, গুড মর্নিং ডার্লিং, সকালের আলোতে তোমাকে খুব সুন্দর লাগছে। শীতলের প্রচণ্ড রাগ হলো। বেড থেকে উঠেই দিল কয়েকটা চিৎকার। তারপরে রাজের কাছে গেল। শীতলের চিৎকারে রাজ একটু বিরক্ত বলে মনে হলো না। সে আপন মনে কাজ করছে। শীতল কোমরে হাত গুজে বলল, এত বড় স্পর্ধা আপনার হলো কি করে আমাকে এখানে নিয়ে আসার? আমি এখনই বাড়ি যাব। রাজ ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, তুমি তো তোমার নিজের বাড়ির মধ্যে একটা বাড়ির মধ্যেই আসো। মোটেও এটা আমার বাড়ি না। আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? খুব সিম্পল, হানিমুন করতে। যদি কক্সবাজারে ছোটোখাটো একটা হানিমুন সেরেছিলাম। আপনার যাকে খুশি তাকে নিয়ে করুন হানিমুন, আমার শখ নেই, আমি যাচ্ছি। শীতল সরাসরি রুম থেকে বের হয়ে গেল। বের হয়ে সামনে কয়েকটা সিঁড়ি দেখতে পেল শীতল। এখন সমস্যা হলো সে কোনটা দিয়ে নিচে যাবে। শীতল বুঝতে পারলো এই বাড়িটা একটা প্রকাণ্ড রকমের বাড়ি। বাড়িটাতে অনেকগুলো দরজা, একটাতে ঢুকলে আর একটা দিয়ে বের হতে হয়। শীতল কিছুতেই কিছু করে মেন ডোর পর্যন্ত যেতে পারলো না। বাড়িটাতে প্রচুর আসবাবপত্র, নানা ধরনের বিদেশি শপিস। শীতল একটা একটা করে দরজায় নক করছে, একটাও খুলছে না। শীতল এক পর্যায়ে একটা ফুলদানি ফ্লোরে ছুঁড়ে মেরে চিৎকার দিল। রাজ শীতলের পেছন থেকে জড়িয়ে ধরে শয়তানি হাসি দিয়ে বলল, পুরো বাড়ি একটা গোলক দাদা। এই বাড়ির ডিজাইন বই না দেখলে কিছুই বুঝতে পারবে না। আর এই বাড়ি আমি ছাড়া কেউ নেই। এ বাড়ির বিশ্বস্ত হলো পুরো বাড়ি সাউন্ড প্রুফ। বাড়ির ভেতরের আওয়াজ বাইরে যাবে না, আর বাইরের আওয়াজ ভেতরে আসবে না। একটা প্রকাণ্ড জঙ্গলের ভেতরে এই বাড়ি অবস্থান করছে। শীতল ঝটকা দিয়ে রাজকে সরালো। আপনি মস্ত একটা শয়তান। আপনি কোনো মানুষের পর্যায়ে পড়েন না। সেটা জানি আমি। আমি থাকবো না আপনার সাথে। কেন এই সহজ কথা বুঝতে পারছেন না? আমাকে যেতে দিন। থাকবো না আপনার মতো ধোকাবাজ বাজে ক্যারেক্টারলেস রেপিস্টের সাথে। রাজ শীতলের কথা শোনা মাত্রই দেয়ালের সাথে শীতলকে চেপে ধরল। তুমিও একটা কথা শুনে রাখো, তোমাকে আমার সাথেই থাকতে হবে। আমি তোমাকে কোনো ধোকা দিইনি, সেটা আমার জানা আছে। এবার তোমার জানা থাকলেই হলো। আমার সাথেই তোমাকে সারা জীবন থাকতে হবে, তুমি চাইলেও আর না চাইলেও। কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। এতদিন অনেক সহ্য করেছি, আর না, আমার ভালো রূপ তোমার ভালো লাগে না, তাই বাজে রূপ দেখবে। শীতল আহ করে বলল, আমার লাগছে খুব, আমি ছাড়ুন অমানুষ জানোয়ার। রাজ দেখলো শীতলের হাত লাল হয়ে গেছে। রাজ হালকাভাবে ছেড়ে দিল শীতলকে, তবে পুরোপুরি ছাড়ল না।
আজকে প্রমাণ করে দিলেন আপনি আসলেই অমানুষ। সব কিছু জোর করে পেতে চান আপনি, তাই না? আজ পর্যন্ত লাইফে কত কত জঘন্য কাজ করেছেন তার কোনো হিসাব নেই। আমি ভুল করেছি আপনাকে স্বামী হিসাবে একদিন ভালোবেসে। লেট হলেও এখন সবটা পরিষ্কার বুঝতে পারছি আমি। আমার সামনে থেকে যান আপনি। শীতল এই বলে রাজের কাছ থেকে সোজা রুমে গেল। শীতলের গা জ্বালা করে, শীতলের রাগে গা জ্বলে যাচ্ছে। রাজের সাথে এখানে সে কিছুতেই থাকবে না। রাজ যা ওর সাথে করেছে তারপরেও ওকে স্বামী হিসেবে মানা অসম্ভব। হঠাৎ রাজ শীতলের সামনে এলো। শীতল বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? একটু একাও থাকতে পারবো না? রাজ কিছু বলছে না, শুধু হাসছে। শীতল রেগে রাজের দিকে তাকালো। রাজ বলল, তোমাকে এভাবে হ্যাপি জোশ লাগছে। শীতল তৎক্ষণাৎ নিজের দিকে তাকালো। শীতলের শাড়ির মধ্যে ছিল না, এখান দিয়ে খোলা ওখান দিয়ে খোলা, আঁচলটা একেবারে নেই বললেই চলে। শীতল রাজের থেকে পিছনে ঘুরে গেল। রাজ শীতলকে আচমকা কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। শীতল রাজের গলায় খামচি দিচ্ছে, যেন নিচে নামিয়ে দেয়। রাজ ওয়াশরুমে শীতলকে নিয়ে গিয়ে সোজা ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দেয়। ওপর থেকে টপ টপ করে পানি পড়ছে। তুমি ভালো করে শাওয়ার নাও, তাহলে মাথা ঠান্ডা হবে। এখন এখান থেকে চলে যাচ্ছি, বাট এরপর থেকে একসাথে শাওয়ার করব। শীতল কিছু বলার আগেই রাত চলে গেল। শীতল শাওয়ার করছে আর কাঁদছে। কেন তার জীবন এমন হলো? শীতল শাওয়ার শেষে রুমে ভেজা শাড়িতে এলো। রাজকে কোথাও দেখতে পেল না শীতল। বেডে অনেকগুলো শাড়ি আর প্রচুর গয়না রাখা আছে। শীতল কোনো মতে শাড়ি জড়ালো গায়ে। হঠাৎ রাজ কোথা থেকে এসে শীতলকে শাড়ি পরাতে শুরু করলো। শীতল রাজকে যথেষ্ট বাধা দিল। শীতল বলল সে রাজের হেল্প নেবে না, দরকার পড়লে সে এলোমেলো শাড়ি পরেই থাকবে। রাজ বলল তার সামনে এলোমেলো জিনিস ভালো লাগে না, তার সামনে সব কিছু সাজানো গোছানো থাকতেই হবে। শীতলের শাড়ি পরানো হলে আবার কুচি খুলে ফেললো। এভাবে প্রায় 2 ঘন্টা ধরে অনেক কষ্টে অনেকবার রাজ শীতলের শাড়ি পরালো শীতলকে। রাজ এবার রেগে বলল, এখন কুচি খুললেই আমি পুরো শাড়ি খুলে ফেলবো, তারপর সবসময় শাড়ি ছাড়াই থাকতে হবে? শীতল জব্দ হলো। এই ভয়ে আর কিচ্ছু করলো না। রাজ শীতলকে নিয়ে সোজা ডাইনিংয়ে গেল নাস্তা করতে। শীতল বেশ অবাক হলো ডাইনিংয়ে গিয়ে। রোদ আর রাজনের অবস্থা দেখার মতো ছিল। রাত থেকে ময়মনসিংহ শহর তন্ন তন্ন করে ফেলেছে শীতলকে খুঁজতে। তাদের দুজনেরই 2টো ডিল ক্যান্সেল হয়েছে রাজের জন্য। রোদ আর একটা বাজে খবর পেল ফোনে। রোদের রাজের ওপর এমন রাগ উঠল। রোদকে আইজি সাহেব থ্রেট দিয়েছে। তিনি জানিয়েছে রাজ নামের একটা ব্যবসায়ীকে অবৈধ আইন ব্যবহার করে অযথা হেনস্থ করা হয়েছে। এই অভিযোগ স্বয়ং ভিকটিম করেছে তার কাছে। পুরো ডিপার্টমেন্টের সামনে তাকে লাস্ট চান্স দেয়া হয়েছে। রোদের সম্মানের পুরো ফালুদা বানিয়ে ফেলেছে রাজ। রোদ এই জব করে শখবশত এবং নিজের ভরণ পোষণের জন্য। তার বাবার থেকে এক কানা করেও রোদ নিজের জন্য ব্যয় করে না। রোদ তার বাবাকে এখনও ক্ষমা করেনি। শীতল ডাইনিংয়ে চুপচাপ বসে আছে। রাজ তার ঠিক পাশে বসেছে। তুমি ভাবছো এই বাংলোতে আমরা দুজন, তাহলে এই খাবারগুলো কিভাবে এখানে এলো? আসলে আমি এখানে শুধু তোমার সাথে একান্ত সময় কাটাতে চাই, তাই আমাদের জন্য বিরক্ত না করে কেউ এজন্য কোনো সার্ভেন্ট রাখেনি। আমার একজন পরিচিত লোক আছে যে প্রতিদিন 3 বার করে খাবার সার্ভিস দেবে। শীতল কিছু বলল না। সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। শীতল এক পা বাড়াতেই রাজ শীতলের হাত ধরে নিজের কোলে বসিয়ে নিল। খেয়ে দিয়ে তারপর এখান থেকে যেতে পারবে, এর আগে না। আমাকে ছাড়ুন, আমি আপনার হাত থেকে খাবো না। আমার ঘৃণা লাগে আপনাকে। কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে সহ্য করতে পারি না। শীতল, আমারও এক কথা, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন। আমি সারা জীবন দূরে থাকবো, 1 মিনিটও আপনার সাথে থাকতে চাই না। ছাড়ুন আমাকে, আর যেতে দিন আমার নিজের বাড়িতে। রাজ শীতলের গলায় নাক ঘষে বলল, এখান থেকে যাওয়ার কথা ভুলে যাও, এখন চুপচাপ খেয়ে নাও প্লিজ। আমি খাবো না কিছুই। আমাকে এখন বাসায় দিয়ে আসুন। ভাইয়া আমাকে খুঁজে বের করলে আপনার কি অবস্থা করবে সেটা ভেবেছেন? রাজের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। রোদের নাম শুনে রাজ শীতলকে শক্ত করে ধরে বলল, তুমি ওদের কাছে ছিলে বলে আর তোমার কথা ভেবে ওদের কিছু বলিনি। তা না হলে দুনিয়ার এমন কারো বুকের পাটা নেই যে রাজের গায়ে হাত তোলে। কলিজাটা ছিঁড়ে ফেলতাম রোদের, বাট তোমার মুখের দিকে তাকে কিছু বলিনি। আমি এখন বিন্দুমাত্র সহ্য করব না কোনো কিছু। আপনি কি সহ্য করবেন আর না করবেন তাতে আমার কিছু যায় আসে না। আমাকে ছাড়ুন। শীতল অনেক চেষ্টা করেও রাজের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারল না। শীতল এবার পায়েল হিল দিয়ে খুব শক্ত করে জোরে চাপ দিল।
শীতলের মনে হলো সে চাপটা খুব জোরে দিয়েছে। রাজ ব্যথা পেয়ে ছেড়ে দেবে। রাজ এমন একটা ভাব করলো যেন কিছুই হয়নি, উল্টো সে শীতলকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। শীতল কি করবে ভেবে পাচ্ছে না। আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে এমন কেন করছো? ভালোবাসি মানে? কখন বললাম আমি আপনাকে ভালোবাসি? তার মানে আমাকে ভালোবাসো না? জি হ্যাঁ। আমার চোখের দিকে তাকিয়ে বলে কথা। শীতল চোখের দিকে তাকালো না। আমি আপনাকে ঘৃণা করি, এবার তো ছাড়ুন আমাকে। রাজ শীতলকে ছেড়ে দিল। শীতল উঠে দাঁড়াতেই রাজ বলল, কি বলে কথা? তাহলে গত 1 বছর কি ছিল? আমাকে এত কেয়ারিং কেন করেছিলে? আমি যেভাবে তোমাকে চাইতাম সেভাবে কেন নিজেকে প্রেজেন্ট করতে? শীতল কিছুক্ষণ চুপ থেকে বলল, তখন আমার পাশে কেউ ছিল না, তাই ভাগ্যকে মেনে নিয়েছিলাম। আপনার কথায় উঠতাম আর বসতাম, সারাক্ষণ আপনার মন জয় করার চেষ্টা করতাম। এখন আমার পাশে সবাই আছে, তাই দুর্ভাগ্য মেনে নেব না। আমি কোনো অবলা অসহায় মেয়ে নই। রাজ এমন কথা আশা করেনি শীতলের থেকে। রাজের মনে হলো শীতলের কথা যুক্তি আছে। রাজের মনে খুব কষ্ট লাগলো। এরকম সত্যিটা এতদিন তার অজানা ছিল। শীতল এতদিন তাহলে ভাগ্য মেনে স্ত্রীর দায়িত্ব পালন করেছে। রাজ বলল, আমাকে সত্যি ভালোবাসোনি কোনোদিন? না, আপনার মতো মানুষকে কখনো ভালোবাসা যায় না। আপনি জঘন্য মানুষ, আর জঘন্যই থাকবেন। আপনার মতো মানুষকে করুণা করেছিলাম এতদিন, ভেবেছিলাম আপনাকে মানুষ বানাবো, কিন্তু আমি ব্যর্থ। আপনার আসল রূপ ভাইয়া আমাকে দেখিয়েছে। সেদিন থেকে আপনার জন্য আমার মিনিমাম মানবিকতাও মরে গেছে। শীতল সহজভাবে এই কথাগুলো বলে উপরে চলে গেল। রাজ চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল। বুকে হাত দিয়ে মনে মনে ভাবলো, সে কি কোনো খেলনা নাকি? আগে তো সে ভালোই ছিল। শীতল তাকে মায়া মমতা ভালোবাসা কি সেটা বুঝিয়ে দিয়ে এখন নিজেই সরে গেল। শীতল এটা করতে পারে না। রাজের মনে জায়গা করে নিয়ে এখন জায়গা থেকে সরে যাবে, সেটা কখনো হতে পারে না। রাজ শীতলের সাথে জঘন্য কাজ করেছে, কিন্তু শীতল তো আরও বেশি জঘন্য কাজ করছে রাজের সাথে। রাজ হাতে থাকা গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারল। রাগে তার গা জ্বলছে। রাজ নিজের মাথা ঠান্ডা করে চোখ বন্ধ করে রিল্যাক্স হওয়ার চেষ্টা করছে। রাজ কল্পনাও করতে পারছে না শীতলকে ছাড়া কিছু। শীতলের ভালোবাসা সে কি করে ভুলবে? ভোলা সম্ভব না। রাজের পৃথিবী শুধু একমাত্র শীতল আর শীতল। রাজ হাল ছাড়ল না। সে একবার যেটা ভাবে সেটা করেই ছাড়ে। শীতলের কাছে রাজের লাইফ, রাজের ভালোবাসা নিয়ে এমন করতে পারে না। রাজ আর কিছু ভাবতে পারছে না। সে 2 হাত নিজের কানে দিয়ে হাঁটু কেটে ফ্লোরে বসে পড়ল। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে খুব রাজের। চিৎকার দিয়ে শুধু বলতে ইচ্ছে করছে, শীতল, আমাকে একটু ভালোবাসো প্লিজ। আমার তুমি ছাড়া আপন বলতে কেউ নেই যে। কেন আমার মনে ভালোবাসার জায়গায় এভাবে দূরে সরে যাচ্ছ? আমাকে ক্ষমা করো আর একটু ভরসা করে বিশ্বাস করো। কাজল হিমালয়ের কথা অনুযায়ী ময়মনসিংহের সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হলো। হলুদ শাড়ির সাথে কালো চুড়ি, কালো টিপ আর মোটা করে কাজল দিয়েছে। কাজল এমনিতেও সেরা সুন্দরী, তার মধ্যে এমন সাজ সেজেছে। কাজল ভাবছে চিঠির হিমালয় এই সাজে কাজলকে দেখলে সেন্স হারিয়ে ফেলবে। কাজল নিজের মাথায় নিজেই টোকা দিয়ে ভাবলো, ধ্যাত কি সব ভাবছে ও, মাথাটা পুরোপুরি গেছে ওর। আচ্ছা, ওর কি অচেনা লোকের কথা এখানে আসা ঠিক হয়েছে? সামান্য চিঠির পরিচয়ে এখানে আসা ঠিক হয়েছে কি? এখন ফিরে গেলে কেমন হয়? না, ফেরা সম্ভব না। কথা দিয়ে কথা না রাখার মেয়ে কাজল না। যা হবে তা দেখা যাবে। এখন আপাতত ওয়েট করা যাক। শীতল বেডে আচ্ছা অবস্থার ওপর হয়ে শুয়ে আছে। মনে হয় কাঁদছে। রাজ খাবারের প্লেট হাতে নিয়ে শীতলের গায়ে হাত দিয়ে বলল, অনেক বেলা হয়েছে, কিছু খেয়ে নাও, তোমার শরীর দুর্বল খুব। আমি খাবো না, আপনার হাত থেকে তো কখনোই না। প্লিজ রাগ করো না, খেয়ে নাও। তোমার কষ্ট আমার সহ্য হচ্ছে না। সত্যি সহ্য হচ্ছে না? তাহলে আমাকে আমার বাড়ি দিয়ে আসুন, আমার কষ্ট চলে যাবে। এটা সম্ভব না, তোমাকে আমার সাথে থাকতেই হবে। তাহলে আমি খাবো না। রাজ শীতলের কথা না শুনে জোর করে কিছুটা সুপ শীতলের মুখে পুড়ে দিল। সাথে সাথে শীতল পুরো খাবারের প্লেট রাজের ওপর ছুঁড়ে মারল। রাজ এমনটা আশা করেনি। শীতলের এমন ব্যবহার আজ প্রচণ্ড রেগে গেল। সে আচমকা শীতলকে বেডের ওপর চেপে ধরে শীতলের ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। এমন জোরে ধরেছে যে শীতলের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। শীতল হাত দিয়ে রাজকে ছাড়ানোর চেষ্টা করলো, কিছুতেই কিছু হলো না। রাজ শীতলকে 15 মিনিট পর ছাড়লো। রাজ বলল, এটা এখন আমার সীমানা, যা করবে ভেবে চিন্তা করবে। তোমার প্রতিটি বিহেভিয়ার দ্বিগুণ ফিরে দেওয়া হবে। শীতলের প্রচণ্ড রাগ হলো। সে চিৎকার দিয়ে বলল,
ইউ ব্লাডি ব্লাস্টার, হাউ ডিয়ার ইউ টাচ মি? আমাকে টাচ করে কিস করার অধিকার কে দিয়েছে আপনাকে? এই অধিকার আপনার নেই। রাজের এবার মাথায় আগুন ধরে গেল। সে কি করবে বুঝতে পারছে না। রাজ রেগে ফায়ার হয়ে শীতলকে কোলে তুলে বেডের মাঝখানে ছুঁড়ে ফেলে দিল। রাজ কি করছে নিজেও জানে না। সে নিজের শার্টের বোতাম একটা একটা করে খুলছে, আর শীতলের এটা দেখে প্রাণ যায় যায় অবস্থা। সে ভাবছে এতটা না করলেও হতো। রাজের রাগ সম্পর্কে সে ভালোভাবে জানে। রাজ নিজের শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারল, তারপর সোজা শীতলের ওপর উঠে পড়লো। দু হাত দিয়ে শীতলের দু হাত চেপে ধরল রাজ। রাজ শীতলের কানে কানে বলল, অনেক হয়েছে ডার্লিং, আর না। আমাকে অনেক কষ্ট দিয়েছ, কিন্তু আর না। নিজের জিনিস কীভাবে নিজের করতে হয় সেটা আমার জানা আছে। ভালো হতে চাইলাম, হতে দিলে না। এখন থেকে রোজ আমার জঘন্য রূপ দেখবে তুমি, প্রতিদিন আমার জঘন্য রূপ দেখবে তুমি। এগুলোর জন্য দায়ী তুমি। আমাকে অপমান করার শোধ আমি নেব। তোমার পুরো পরিবারকে রাস্তায় নামাবো, আর রোদকে তো আমি আমার পায়ের নিচে ফেলবো। রাজের চোখ দিয়ে আগুন ঝরছে। রাজ শীতলের শাড়ির আঁচলটা টেনে ফেলে দিল। এবার তোমাকে দেখাবো ব্লাডি বাস্টার কাকে বলে, আর আমার টাচ কীভাবে তোমার ভালো না লাগে। শীতলের প্রায় হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা ভয়ে। কাজল অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করলো, তবু হিমালয় এলো না। কাজল রাগে দুঃখে চলে এলো বাসায়। কাজলের মন ভীষণ খারাপ। ইচ্ছে করেছে চিঠির ভেতরে ঢুকে লোকটাকে মার্ডার করতে। কেন এমন করলো লোকটা? এভাবে অপেক্ষা করানোর মানে কি হতে পারে? শীতলকে সোফায় বসিয়ে মলম লাগিয়ে দিচ্ছে রাজ। হাতে পায়ে আর অনেক জায়গায় চোট লেগেছে শীতলের। শীতলের ঠোঁট অসম্ভব রকমের ফুলে গেছে। ঠোঁট মরিচের মতো লাল হয়ে ফুলে আছে শীতলের। রাজের অবস্থা আরো বেশি খারাপ। শীতল তার লম্বা লম্বা নেল দিয়ে রাজের বুক, পিঠ, ফেস আঁচড় দিয়েছে রাজের সাথে না পেরে। রাজের ঠোঁটে ইচ্ছে মতো কামড় দিয়েছে শীতল, যার কারণে রাজের ঠোঁটও লাল হয়ে জ্বলছে। রাজ শীতলকে জোর করে মলম লাগিয়ে দিল। শীতল রাজকে অবাক করে দিয়ে বলল, আপনি মলম লাগিয়ে নিন। রাজ আচমকা ধাক্কা খেল। শীতল সোফা থেকে উঠতেই রাজ শীতলের হাত ধরে বলল, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে কেন কেয়ারিংয়ের কথা বলছো? শীতল প্রশ্নটা করে নিজেই নিজের কাছে ধরা খেয়েছে। আপনি তো ডিভোর্স পেপারে সাইন করেননি। আইনত আমি আপনার ওয়াইফ, এই জন্য এতদিনের করা দায়িত্ব হঠাৎ মনে পড়ল। তাছাড়া আমি আপনার মতো জানোয়ার না, মানুষ। আমার মধ্যে মানবিকতা আছে। হাজার হলেও আপনি মানুষ, আর আমার কারণে আপনি চোট পেয়েছেন। এই জন্যই বললাম মলম লাগাতে। আমাকে এর থেকেও বেশি কষ্ট দেওয়া হয়েছিল। আমি নীরবে সহ্য করেছি, কিছু বলিনি, বাট সব কিছু মনে রেখেছি। রাজ হাত থেকে মলমটা ছুঁড়ে মারল। রাজের একটা ভুলের জন্য আজকে এমন দিন দেখতে হচ্ছে তাকে। শীতলের জন্য এত কষ্ট পেতে হবে আজকে জানলে কখনো শীতলের সাথে জঘন্য ব্যবহারগুলো করতো না। রাজ তো এখন ভালো হতে চায়, সে তো ভালো হয়ে গিয়েছিল, বাট শীতল তাহলে এমন কেন করছে? আল্লাহ কেন শীতলের মন থেকে রাজকে মুছে ফেলছে? যত কিছুই হয়ে যাক, রাজ ঠিক করলো শীতলের ভুল ভাঙিয়ে সবাইকে শাস্তি দিয়ে শীতলের কাছ থেকে ভালোবাসা আদায় করবেই। বেশ কয়েকদিন হয়ে গেল। রাজন আর রোদ রাজের ঠিকানা বের করতে পারলো না। শীতলকে নিয়ে রাজ কি বিদেশে চলে গেল নাকি? বাট শীতলের পাসপোর্ট তো রোদদের বাসায়। রাজের কাছে সব সম্ভব, ও পারে না এমন কিছুই নেই। রোদ কসম খেয়েছে সে রাজ আর শীতলকে এক হতে দেবে না কিছুতেই, জীবিত থাকতে। শীতল অনেকবার চেষ্টা করেছে পালানোর, বাট কিছুতেই পারল না। কখনো করিডোরে শাড়ি ফেলে নিচে নামার চেষ্টা করেছে, ছাদের দড়ি বেঁধে চেষ্টা করেছে, জানালা দিয়ে চিল্লাচিল্লি তো আছেই। রাজ কিভাবে যেন শীতলের সামনে দাঁড়িয়ে পড়ে এসব করার সময়। রাজ শীতলকে একদিন বলল পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, আর সবকিছু রাজের ফোন থেকে দেখা যায়। রাজ সারাক্ষণ শীতলের সাথে জাপটে থাকে, যার কারণে শীতল পালানোর রাস্তা খুঁজতে পারে না। বাংলোতে একটা টেলিফোনও নেই। শীতলের ফোন তো তাদের বাসায়, আর রাজের ফোন থাকে তার কাছে। রাজ যখন ওয়াশরুম যায় তখনও সে পালানোর বৃথা চেষ্টা করে। শীতলের রাজকে দেখলেই ওই মেয়ের দৃশ্য ভেসে ওঠে। শীতলের ভীষণ কষ্ট হয় ওই কথা মনে পড়লে। শীতল এখন কারোর সাথে থাকতে চায় না, সে সব ছেড়ে দেশের বাইরে চলে যেতে চায়। সজল তাকে এই বিষয়ে সাহায্য করেছে। রাজের সাথে সারা জীবন থাকতে পারবে না সে বাবা মায়ের ভাইয়ের জন্য। শীতল নিজের খুশির জন্য তার বাবা মায়ের ক্ষতি চায় না, তাদের কবর দেখতে চায় না। আত্মহত্যা মহাপাপ, তাই শীতল মুক্তির জন্য এই দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছে। তাহলে এই শীতলের সব কষ্ট চলে যাবে। কষ্ট সহ্য করার ক্ষমতা শীতলের আছে, তা না হলে রাজের সাথে 1 বছর থাকতে পারতো না। হঠাৎ ওয়াশরুমের ডোরে রাজ নক করলো। শীতল, কোথায় তুমি? কি করছো? আমি বেডরুমে ঘুমাচ্ছি। দেখ, মজা করছো? এতক্ষণ লাগে তোমার? ওয়াশরুম থেকে বের হও প্লিজ।
শীতল ডোর খুলে চিৎকার করে বলল। কি হয়েছে? আপনার জন্য কি ভালো করে গোসলও করতে পারবো না? রাজ হেসে বলল। তাই বলে এতক্ষণ আমার বুকের মধ্যে চিনচিন ব্যথা করে তোমাকে কিছুক্ষণ না দেখলে? শীতলের প্রচন্ড কষ্ট হয় রাজকে না ভালোবাসার জন্য, বাট ও কি করবে? ও তো প্রতিজ্ঞাবদ্ধ কখনো রাজের সাথে ভালোবেসে তার সাথে জীবন কাটানোর ভাগ্য ওর নেই। আসল কথা হলো শীতলের প্রথম ওভাবে রাজের বুকে ওই মেয়েকে দেখে মাথা নষ্ট হয়েছিল, যার কারণে সে প্রায় পাগলের মতো বিহেভ করেছে ঠিক, কিন্তু বুঝতে পেরেছে রাজ কখনো শীতল ছাড়া অন্য কাউকে বুকে জড়িয়ে নিতে পারে না। সে তো কখনো শীতলকে ছাড়া অন্য কাউকে তাকিয়ে পর্যন্ত দেখে না। রাজের ছোঁয়াতে শীতল বাস্তবে ফিরে এলো। শীতল টাওয়াল নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসলো চুল মুছতে। রাজ হঠাৎ শীতলের হাত থেকে টাওয়াল নিয়ে চুল মুছে দিতে লাগলো শীতলের। শীতল চোখ বন্ধ করে আছে, তার অসম্ভব কষ্ট লাগছে। শীতলকে দুর্বল হলে চলবে না, তাকে যেভাবেই হোক না কেন রাজকে দূরে সরিয়ে পালাতে হবেই। তার জন্য রাজের সাথে যত রকম দুর্ব্যবহার করতে হয় তা করবে। শীতল রাগী লোক নিয়ে টাওয়ালটা ছুঁড়ে দূরে সরে মারল। আমার কারো হেল্পের দরকার নেই। শীতল বারান্দায় চলে গেল। রাজও বারান্দায় গিয়ে শীতলকে বলল নাইট গাউন ছেড়ে শাড়ি পরতে, নাইট গাউন রাতের জন্য তাই রাতে পরতে, আর শাড়ি দিনের জন্য তাই দিনের বেলা শাড়ি পরতে। শীতল শাড়ি পরতে জানে না তাই নাইট গাউন পরে আছে, এটা রাজ বুঝতে পারছে। শীতল রেগে তাকিয়ে রাজকে বলল, আমি শাড়ি পরতে জানি না বলে আপনি বারবার শাড়ি পরানোর নামে আমার সুযোগ নিন আর আমায় টাচ করেন সুযোগ বুঝে, এটা আর হবে না। রাজ শীতলকে দেয়ালের সাথে চেপে ধরে রাজ বলল, আমি সুযোগই নেই তোমার, আমার ছোট লাগবে তোমায় টাচ করতে। কেন আমি এমনিতে পারবো না তোমাকে টাচ করতে? আমি কি পারি আর না পারি সেটা নিশ্চয়ই জানো। শীতলের চোখ বন্ধ হয়ে গেল রাজের কথার ভয়ে। রাজ কি করতে পারে আর না পারে সেটা শীতল ভালোভাবেই জানে। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? শাড়ি পরবে নাকি পরবে না? আমি দরকার পড়লে সুইমিং স্যুট পরে থাকবো, তাতে আপনার কি? রাজ হেসে বলল, আসলেই আমার কিছু না, বাট সুইমিং স্যুটে তোমাকে যে কি হট সেক্সি লাগবে আমার তো ভেবেই সেই লেভেলে খুশি লাগছে। আচ্ছা দাঁড়াও, এখনই সুইমিং স্যুটের অর্ডার দিই আমার আর তোমার জন্য। এই বাংলাতে তো একটা সুইমিং পুল আছে, আমরা দুজন মনের সুখে সাঁতার কাটবো, ঠিক আছে ডার্লিং? শীতলের তো চোখ কপালে উঠে পড়েছে রাজের কথা শুনে। শীতল তো এমনি এই কথা বলেছে আর রাজ তো সিরিয়াসলি নিচ্ছে। শীতল এক চিৎকার দিয়ে বলল, আমি শাড়ি পরবো, আমাকে শাড়ি পরিয়ে দিন প্লিজ। রাজ হেসে বলল, এই তো লাইনে এলে আমার লক্ষ্মী জাদু বউ। শীতলকে একটা সবুজ শাড়ি পরিয়ে দিল রাজ। শীতলকে অসম্ভব সুন্দর লাগছে। রাজ শীতলের থেকে চোখ ফেরাতে পারছে না। শীতলকে বুকের ভেতরে লুকিয়ে রাখতে ইচ্ছে করছে রাজের। শীতল শাড়ি পরতেই বারান্দায় চলে গেল। রাজ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে আর শীতলকে দেখছে। এই মুহূর্তে শীতলকে সবচেয়ে সুন্দরী লাগছে পুরো বিশ্বের মধ্যে। এরকম একটা চমৎকার মেয়ের জন্য সারা জীবন অপেক্ষা করলে লড়াই করতে পারবে পৃথিবীর সাথে। রাজ ভাবছে শীতলের জন্য সারা জীবন সব ছেড়ে এখানেই পড়ে থাকবে, দরকার পড়লে এই জায়গা খুব নিরাপদ রাজ আর শীতলের জন্য। শীতল ভাবছে রাজকে এত অপমান করা হয়েছে, এত অপমান করা হচ্ছে, তবুও কেন রাজ তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে না? রাজ তো শীতলকে নিজের করে পেয়েছে কতবার। রাজের কাছে শীতলের প্রয়োজন নেই, তাহলে কেন সে শীতলকে নিয়ে পড়ে আছে? রাজ তো দেখতে পুরো হিরোর মতো, রাজের কি নেই? সব আছে রাজের। রাজের পেছনে মেয়েরা লাইন লাগিয়ে রয়েছে। রাজ তো চাইলে কারি কারি সুন্দরীদের নিজের প্রেমে ফেলতে পারে। রাজের শুধু একটাই ভাবনা, শীতল যতটা সুন্দরী ততটাই ওর মন সুন্দর। তা না হলে যার কাছে নিজের সম্মান হারিয়েছে তাকে স্বামী হিসেবে মেনে নেবে কেন? শীতল রাজের কোমল হৃদয় বলে কিছু আছে, সেটা বুঝিয়ে দিয়েছে রাজকে। শীতল সম্পূর্ণ নিষ্ঠা দিয়ে স্ত্রীর কর্তব্য পালন করেছে। এমন একটা মেয়েকে পাওয়া ভাগ্যবানের হয়। শীতল শত শত অপমানের পরেও রাজকে ছেড়ে যায়নি, সবসময় শত শত ভালোবাসায় ভরিয়ে দিয়েছে রাজকে। তাহলে রাজ কেন পারবে না শীতলের অভিমান ভাঙাতে? শীতল যে কোনো চাপে পড়ে এমন করছে রাজের সাথে, সেটা রাজ বুঝতে পারছে। রাজের দুর্ভাগ্য, এখনও সে গোপন কথা বের করতে পারছে না। রাজ শীতলদের বাড়ির সব জায়গায় সিকিউরিটি লাগিয়ে দিয়েছে। রাজন আর রোজের সাথেও গার্ড লাগানো আছে। রাজ ইচ্ছে করলে শীতলের বাবাকে পথে বসাতে পারে, বাট সে সেটা করবে না। একবার শীতল রাজের মন শুদ্ধ করে দিয়েছে, সেই মনে আর কোনো কালিমা লাগাবে না। এমনিতেই রাজ আগে অনেক অন্যায় করেছে, বাট
রাজ রোদকে কঠোর শাস্তি দিয়েই ছাড়বে। রোদের জন্য আজকে তারা দুজন এভাবে কষ্ট পাচ্ছে। রোদকে রাজ তার পায়ের কাছে ফেলবে, এতে কোনো সন্দেহ নেই। রাজ যতটা পারছে শীতলকে কেয়ার করছে। শীতলের যাবতীয় কাজ রাজ করে। শীতলের সাথে কঠোর ব্যবহার করে হলেও শীতলকে নিজের সাথে সযত্নে রেখেছে রাজ। এদিকে ময়মনসিংহের বাড়িতে হিমালয়ের অনেকগুলো চিঠি এসেছে কাজলের কাছে। সে ক্ষমা চাচ্ছে ওই দিন না আসায়। হিমালয় লাস্ট বারের মতো অনুরোধ করেছে কাজলের সাথে দেখা করার জন্য। কাজল অনিচ্ছা সত্ত্বেও ময়মনসিংহের শ্যামলী বাংলো রেস্তোরাঁয় গেল, আগের মতো হলুদ শাড়ি পরে সেজে গুজে। কাজল সেখানে গিয়ে অবাক হলো, কাজলের নামে পুরো রেস্তোরাঁ বুকিং করে রেখেছে হিমালয়। কাজল একটা টেবিলে বসতেই কেউ বলে উঠল, হ্যালো কাজল। কাজল পেছনে তাকিয়ে একটা রাজপুত্র দেখতে পায়। হলুদ শার্টে কালো সানগ্লাসে লোকটাকে অসম্ভব ভালো লাগছে। গা থেকে মিষ্টি পারফিউমের সুবাস বের হয়ে আসছে। কাজল আর হিমালয় সামনাসামনি বসে আছে। কাজল কিছু বলছে না, সে ভীষণ লজ্জা পাচ্ছে, তাকাচ্ছেও না পর্যন্ত। হিমালয় কাজলের সাথে এমনভাবে কথা বলছে যেন কাজলকে সে আগে থেকেই চেনে। হিমালয় প্রচুর কথা বলে। কাজল আর চোখে দেখলো দুটো বিদেশি কোরিয়ান মেয়ে স্বচ্ছ শর্ট ড্রেস পরে মিউজিক বাজাচ্ছে। কাজল বেশ মডার্ন, তাই বলে ওভার স্মার্ট না। মেয়েগুলোর কাপড় না পরলেও চলতো, এমনভাবে সব দেখা যাচ্ছে। হিমালয় যদি ওই মেয়েগুলোকে দেখে তাহলে কাজল বেশ লজ্জায় পড়ে যাবে। কাজল ময়মনসিংহে আছে বলে ওয়েস্টার্ন ড্রেস পরে না এখন। ময়মনসিংহ হলো একটা শুদ্ধ সংস্কৃতি বিভাগ। কাজলে অবাক করে দিয়ে হিমালয় বলল, এই মেয়েগুলোকে এভাবে ড্রেস পরানোর মানে হচ্ছে আমাদের মতো কাস্টমারদের রেস্তোরাঁর প্রতি আকর্ষণ বাড়ানোর। তবে এগুলো এই পর্যন্ত, কারণ বাইরে বের হলে আমাদের ময়মনসিংহের অর্ধেক লোক হার্ট অ্যাটাক করবে। এটা তো আর ঢাকা না। কথাগুলো বলে হিমালয় হাসতে শুরু করলো। কাজল বেশ লজ্জায় পড়ে গেল। কিভাবে হিমালয় বুঝলো কাজল কি ভাবছে? কাজল খেয়াল করলো হিমালয়ের একটা চোখ নড়ছে না, চোখ একটা পলকও ফেলছে না। এদিকে রাজ শীতলকে বারবার খাওয়ার জন্য ডাকছে, তবুও শীতল রুমের দরজা ওপেন করছে না। রাজ ভয় পেয়ে গেল, শীতল কি পালালো নাকি? রাজের প্রচণ্ড ভয় আর রাগ লাগতে শুরু করলো।